নমস্কার, গল্পকথায় সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত। প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম। আজ সপ্তদশ পরিচ্ছেদের প্রথম অংশ। সন্ধ্যার পরে লবডুলিয়ার নতুন বস্তিগুলি দেখিতে বেশ লাগে। কুয়াশা হইয়াছে বলিয়া জ্যোৎস্না একটু অস্পষ্ট। বিস্তীর্ণ প্রান্তরব্যাপী কৃষিক্ষেত্র, দূরে দূরে দু-পাঁচটা আলো জ্বলিতেছে বিভিন্ন বস্তিতে। কত লোক, কত পরিবার অন্যের সংস্থান করিতে আসিয়াছে আমাদের মহালে। বন কাটিয়া গ্রাম বসাইয়াছে, চাষ আরম্ভ করিতেছে। আমি সব বস্তির নামও জানি না, সকলকে চিনিও না। কুয়াশাবৃত জ্যোৎস্নালোকে এখানে ওখানে দূরে নিকটে ছড়ানো বস্তিগুলি কেমন রহস্যময় দেখাইতেছে। যেসব লোক এই বস্তিতে বাস করে তাহাদের জীবনও আমার কাছে এই কুয়াশাচ্ছন্ন জ্যোৎস্নাময়ী রাত্রির মতো রহস্যাবৃত। ইহাদের কাহারো কাহারো সঙ্গে আলাপ করিয়া দেখিয়াছি। জীবন সম্বন্ধে ইহাদের দৃষ্টিভঙ্গি, ইহাদের জীবনযাত্রা প্রণালী আমার বড় অদ্ভুত লাগে। প্রথম ধরা যাক ইহাদের খাদ্যের কথা। আমাদের মহলের জমিতে বছরে 3টি খাদ্যশস্য জন্মায়। ভাদ্র মাসে মকাই, পৌষ মাসে কলাই এবং বৈশাখ মাসে গম। মকাই খুব বেশি হয় না, কারণ ইহার উপযুক্ত জমি বেশি নাই। কলাই ও গম যথেষ্ট উৎপন্ন হয়। কলাই বেশি, গম তাহার অর্ধেক। সুতরাং লোকের প্রধান খাদ্য কলাইয়ের ছাতু। ধান একেবারেই হয় না, ধানের উপযুক্ত নাবাল জমি নাই। এই অঞ্চলের কোথাও, এমনকি কড়ারি জমিতে কিংবা গভর্নমেন্টের খাস মহালেও ধান হয় না। ভাত জিনিসটা সুতরাং এখানকার লোকে কালে ভদ্রে খাইতে পায়। ভাত খাওয়াটা শখের বা বিলাসিতার ব্যাপার বলিয়া গণ্য। 2-4জন খাদ্যবিলাসী লোক গম বা কলাই বিক্রয় করিয়া ধান কিনিয়া আনে বটে, কিন্তু তাহাদের সংখ্যা আঙুলে গোনা যায়। তারপর ধরা যাক ইহাদের বাসগৃহের কথা। এই যে আমাদের মহালের 10,000 বিঘা জমিতে অগণ্য গ্রাম বসিয়াছে, সব গৃহস্থের বাড়ি জঙ্গলের কাশ ছাওয়া, কাশ ডাঁটার বেড়া। কেহ কেহ তাহার উপর মাটি লেপিয়াছে, কেহ কেহ তাহা করে নাই। এদেশে বাঁশ গাছ আদৌ নাই, সুতরাং বনের গাছের, বিশেষ করিয়া কেঁদ ও পিয়াল ডালের বাতা, খুঁতি ও আড়া দিয়াছে ঘরে। ধর্মের কথা বলিয়া কোনো লাভ নাই। ইহারা যদিও হিন্দু, কিন্তু 33 কোটি দেবতার মধ্যে ইহারা হনুমানজিকে কি করিয়া বাছিয়া বাহির করিয়া লইয়াছে জানি না। প্রত্যেক বস্তিতে একটা উঁচু হনুমানজির ধ্বজা থাকিবেই। এই ধ্বজার রীতিমতো পূজা হয়। ধ্বজার গায়ে সিঁদুর লেপা হয়। রামসীতার কথা কচ্চিৎ শোনা যায়। তাহাদের সেবকের গৌরব তাহাদের দেবত্বকে একটু বেশি আড়াল করিয়া ফেলিয়াছে। বিষ্ণু, শিব, দুর্গা, কালী প্রভৃতি দেবদেবীর পূজার প্রচার তত নাই। আদৌ আছে কিনা সন্দেহ, অন্তত আমাদের মহালে তো আমি দেখি নাই। ও, ভুলিয়া গিয়াছি, একজন শিব ভক্ত দেখিয়াছি বটে। তার নাম দ্রোণ মাহাতো, জাতিতে গাঙ্গোতা। কাছারিতে কোথা হইতে কে একটা শিলাখণ্ড আনিয়া আজ নাকি 10-12 বছর কাছারির হনুমানজির ধ্বজার নিচে রাখিয়া দিয়াছে। সিপাহীরা মাঝে মাঝে পাথরখানাতে সিঁদুর মাখায়, 1 ঘটি জলও কেউ কেউ দেয়, কিন্তু পাথরখানা বেশিরভাগ অনাদৃত অবস্থাতেই পড়িয়া থাকে। কাছারির কিছু দূরে একটা নতুন বস্তি আজ মাস 2 গড়িয়া উঠিয়াছে। দ্রোণ মাহাতো সেখানে আসিয়া ঘর বাঁধিয়াছে। দ্রোণের বয়স 70-এর বেশি ছাড়া কম নয়। প্রাচীন লোক বলিয়াই তাহার নাম দ্রোণ। আধুনিককালের ছেলে ছোকরা হইলে নাকি নাম হইত ডোমন, লোধাই, মহারাজ ইত্যাদি। এসব বাবুগিরি নাম সেকালে বাপ মায়ে রাখিতে লজ্জা বোধ করিত। যাহা হোক, বৃদ্ধ দ্রোণ একবার কাছারি আসিয়া হনুমান ধ্বজার নিচে পাথরখানা লক্ষ্য করিল। তারপর হইতে বৃদ্ধ কলবলিয়া নদীতে প্রাতস্নান করিয়া 1 ঘটি জল প্রত্যহ আনিয়া নিয়মিতভাবে পাথরের উপর ঢালিত ও 7 বার পরম ভক্তিতে প্রদক্ষিণ করিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিয়া তবে বাড়ি ফিরিত। দ্রোণকে বলিয়াছিলাম, কলবলিয়া তো 1 ক্রোশ দূর, রোজ যাও সেখানে, তার চেয়ে ছোট কুণ্ডির জল আনলেই পারো। দ্রোণ বলিল, মহাদেবজি স্রোতের জলে তুষ্ট থাকেন বাবুজি, আমার জন্ম সার্থক যে ওকে রোজ জল দিয়ে স্নান করাতে পারি। ভক্ত ভগবানকে গড়ে,
দ্রোণ বাহাদুর শিব পূজার কাহিনী লোকমুখে বিভিন্ন বস্তিতে ছড়াইয়া পড়িতেই মাঝে মাঝে দেখি 2-5 জন শিবের পূজারী নরনারী যাতায়াত শুরু করিল। এ অঞ্চলে এক ধরনের সুগন্ধ ঘাস জঙ্গলে উৎপন্ন হয়। ঘাসের পাতা বা ডাঁটা হাতে লইয়া আঘ্রাণ লইলে চমৎকার সুবাস পাওয়া যায়। ঘাস যত শুকায় গন্ধ তত তীব্র হয়। কে একজন সেই ঘাস আনিয়া শিব ঠাকুরের চারিধারে রোপণ করিল। একদিন মটুকনাথ পণ্ডিত আসিয়া বলিল, বাবুজি, একজন গাঙ্গোতা কাছারিতে শিবের মাথায় জল ঢালে, এটা কি ভালো হচ্ছে? বলিলাম, পণ্ডিতজি, সেই গাঙ্গোতাই তো ঠাকুরটিকে লোক সমাজে প্রচার করছে, যতদূর দেখতে পাচ্ছি। কই, তুমিও তো ছিলে, এক ঘটি জল তো কোনো দিন দেখিনি দিতে তোমায়। রাগের মাথায় খেই হারাইয়া মটুকনাথ বলিয়া বসিল, ও শিবই নয় বাবুজি, ঠাকুর প্রতিষ্ঠা না করলে পুজো পাওয়ার যোগ্য হয় না, ও তো একখানা পাথরের নুড়ি। তবে আর বলছো কেন? পাথরের নুড়িতে জল দিলে তোমার আপত্তি কি? সেই হইতে দ্রোণ মাহাতো কাছারির শিবলিঙ্গের চাটার্ড পূজারী হইয়া গেল। কার্তিক মাসে ছট পরব এদেশের বড় উৎসব। বিভিন্ন টোলা হইতে মেয়েরা হলুদ ছাপানো শাড়ি পরিয়া দলে দলে গান করিতে করিতে কলবলিয়া নদীতে ছট ভাসাইতে চলিয়াছে। সারাদিন উৎসবের ধুম। সন্ধ্যায় বস্তিগুলির কাছ দিয়া যাইতে যাইতে ছট পরবের পিঠে ভাজার ভরপুর গন্ধ পাওয়া যায়। কত রাত পর্যন্ত ছেলে মেয়েদের হাসি কলরব, মেয়েদের গান। যেখানে নীলগাইয়ের জেরা গভীর রাত্রে দৌড়িয়া যাইত, হায়নার হাসি ও বাঘের কাশি শোনা যাইত, সেখানে আজ কলহাস্য মুখরিত গীত রবপূর্ণ উৎসবদীপ্ত এক বিস্তীর্ণ জনপদ। ছট পরবের সন্ধ্যায় ঝল্লুটোলায় নিমন্ত্রণ রক্ষা করিতে গেলাম। শুধু এই একটি টোলায় নয়, 15টি বিভিন্ন টোলা হইতে ছট পরবের নিমন্ত্রণ পাইয়াছে কাছারি শুদ্ধ সকল আমলা। ঝল্লুটোলার মরল ঝল্লু মাহাতোর বাড়িতে গেলাম প্রথমে। ঝল্লু মাহাতোর বাড়ির একপাশে দেখি এখনও জঙ্গল কিছু কিছু আছে। ঝল্লু উঠানে একটা ছেঁড়া শামিয়ানা টাঙাইয়াছে, তাহারই তলায় আমাদের আদর করিয়া বসাইল। টোলার সকল লোক ফর্সা ধুতি ও মেরজাই পরিয়া সেখানে ঘাসে বোনা এক জাতীয় মাদুরের আসনে বসিয়া আছে। বলিলাম, খাইবার অনুরোধ রাখিতে পারিব না, কারণ অনেক স্থানে যাইতে হইবে। ঝল্লু বলিল, একটু মিষ্টিমুখ করিতেই হইবে, মেয়েরা নইলে বড় ক্ষুণ্ণ হবে। আপনি পায়ের ধুলো দেবেন বলে ওরা বড় উৎসব করে পিঠে তৈরি করেছে। উপায় নাই। গোষ্ঠবাবু মুহুরি, আমি ও রাজু পাঁড়ে বসিয়া গেলাম। শালপাতায় কয়েকখানি আটা ও গুড়ের পিঠে আসিল। একখানি পিঠে 1 ইঞ্চি পুরু ইটের মতো শক্ত। ছুঁড়িয়া মারিলে মানুষ মরিয়া না গেলেও দস্তুর মতো জখম হয়, অথচ প্রত্যেকখানা পিঠে ছাঁচে ফেলা চন্দ্রপুলির মতো বেশ লতাপাতা কাটা। ছাঁচে ফেলিবার পরে তবে ঘিয়ে ভাজা হইয়াছে। অত যত্নে মেয়েদের হাতে তৈরি পিষ্টকের সদ্ব্যবহার করিতে পারিলাম না। আধখানা অতি কষ্টে খাইয়াছিলাম, না মিষ্টি না কোনো স্বাদ। বুঝিলাম গাঙ্গোতা মেয়েরা খাওয়া দাওয়া তৈরি করিতে জানে না। রাজু পাড়ে কিন্তু 4-5খানা সেই বড় বড় পিঠে দেখিতে দেখিতে খাইয়া ফেলিল, এবং আমাদের সামনে চক্ষু লজ্জা বশতই বোধ হয় আর চাহিতে পারিল না। ঝল্লুটোলা হইতে গেলাম লোধাই টোলা, তারপর পর্বতটোলা, ভীমদাস টোলা, আশরফি টোলা, লক্ষ্মণিয়া টোলা। প্রত্যেক টোলায় নাচ গান হাসি বাজনার ধুম। আজ সারা রাত ইহারা ঘুমাইবে না। এ বাড়ি ও বাড়ি খাওয়া দাওয়া করিয়া নাচ গান করিয়াই কাটাইয়া দেবে। একটি ব্যাপার দেখি আনন্দ হইল, মেয়েরা সব টোলাতেই যত্ন করিয়া নাকি খাবার তৈরি করিয়াছে আমাদের জন্য। ম্যানেজার বাবু নিমন্ত্রণে আসিবেন শুনিয়া তাহারা অত্যন্ত উৎসাহের ও যত্নের সহিত নিজেদের চরম রন্ধন কৌশল প্রদর্শন করিয়া পিষ্টক করিয়াছে। মেয়েদের সহৃদতার জন্য মনে মনে যথেষ্ট কৃতজ্ঞ হইলেও তাহাদের রন্ধনবিদ্যার প্রশংসা করিয়া উঠিতে পারিলাম না। ইহা আমার পক্ষে খুবই দুঃখের বিষয়। ঝল্লুটলার অপেক্ষা নিকৃষ্টতর পিষ্টকের সহিত স্থানে স্থানে পরিচয় ঘটিল। ধন্যবাদ।